জিয়ান অনেক পাওয়ারফুল ছিল, সুনিওর কাছে তো ভাই প্রচুর টাকা ছিল, দেখি সুরি একদম চ্যাম্পিয়ন ছিল পড়াশোনায় তোদের মতো, কিন্তু তা সত্ত্বেও সিজুকা কাকে চুজ করেছিল? নোবিতাকে চুজ করেছিল ভাই। যদিও এটা ব্যাপার ডোরেমনের গ্যাজেট গুলোর জন্যই করেছিল, কাউকে বলবি না। যাই হোক, তুই ভাববি দাদা দাদা শুরু করে দিয়েছে, পয়সার পেছনে পাগল হয়ে গেছে। না ভাই, আমি এটা তোদের জন্য করছি। ধামাকা শুরু করা যাক তাহলে। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। যারা আমাকে প্রথমবার দেখছিস, আগে চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নে, যদি হারিয়ে যায় খুব লস হয়ে যাবে ভাই। যেদিন মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা দিয়ে বেরোবি, সেদিন মনে মনে বলতে হবে ভাগ্যিস চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম, আর ভাগ্যিস দাদার ভিডিওগুলো দেখেছিলাম। চ্যালেঞ্জ আমার। চল দেখ আমাদের কি চলছে। সেকেন্ড সামেটিভের জন্য ধামাকা সুপার মক চলছে। আজকে ধামাকা সুপার মকের সেকেন্ড এপিসোড ভাই। ফার্স্ট এপিসোডটার মধ্যে ফাটাফাটি লেভেল অফ কোয়েশ্চেন নিয়ে চলে এসেছিলাম। সেকেন্ড এপিসোডটার মধ্যে ফাটাফাটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো আছে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে ডিসকাস করছি। এরকম 15-16টা মক যদি আমি করে দিতে পারি না, ওখান থেকে প্রশ্ন টুকে নেওয়া হবে, একটা প্রশ্নের বাইরে আসবে না যদি 15-16টা এরকম করে দিতে পারি। আর 15 মিনিটে ধামাকা রিভিশন চলছে। আগে যা যা পড়েছি সবকে মনে করাচ্ছি। আজকের এই ভিডিওটার মধ্যে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করবো, যেটা তোদের মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সকে জল করে দেবে। যে যে পজিশনে আছিস, অনেকে অনেক ভালো পজিশনে আছিস, অনেকে একদম তলানিতে আছিস, সবার জন্য এমন একটা জিনিস আমি নিয়ে আসতে চলেছি যেটা তোদেরকে এক্সট্রিমলি হেল্প করবে। ঠিক আছে, তো চল আর কথা না বলে শুরু করা যাক। তোরা প্রত্যেকেই জানিস যে আমি একটা জিনিস বলি, যে আমি দাবি করে বলতে পারি 23টা 100 পাইছি ভাই। এই আগের বছরই 7টা পাইছি, পরের বছরে 70টা পাওয়াতে চাই। শুধু আমার কথাগুলোকে শুনবি, যা বলবো তাই করবি, পেয়ে যাবি, গ্যারেন্টি আমার। একটা অঙ্কের প্রশ্ন বাইরে থেকে আসবে না। চল এদিকে দেখ কি বলে দিয়েছে। বলে দিয়েছে দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত। তোরা প্রত্যেকেই জানিস, আমরা তাপ চ্যাপ্টারের মধ্যে একটা সম্পর্ক পড়েছিলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা। সেই তিনটের মধ্যে একটা সম্পর্ক লেখা যায়, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। 2017-18 সালের মাধ্যমিকে এইটুকুই জিজ্ঞাসা করতো। এখন জিজ্ঞাসা করে অনুপাত, এখন জিজ্ঞাসা করে এইটাকে আরেকভাবে কিভাবে লেখা যায়। আমার তাপের ওয়ান শট রিভিশন ভিডিও একদম 1 ঘন্টার মধ্যে একদম ধামাকা করে দিয়েছি। খেয়াল করে দেখ, তোরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের মধ্যে পড়েছিলি, যখন তিনটে এরকম ইকুয়াল দিয়ে থাকে, অনুপাত বার করার সময় প্রথমে একটা কে ধরে নাও, এখানে কে নট ইকুয়াল টু 0। এবার কি হবে দাদা, আলফার ভ্যালুটা তো ডিরেক্টলি কে চলে এলো, বিটা বাই 2 এর ভ্যালুটা ডিরেক্টলি কে চলে এলো, গামা বাই 3 এর ভ্যালুটাও ডিরেক্টলি কে চলে এলো। খেয়াল করে দেখ, বিটার ভ্যালুটা কি হয়ে যাবে, 2k হয়ে যাবে, গামার ভ্যালুটা কি হয়ে যাবে, 3k হয়ে যাবে। তাহলে দাদা চেয়েছে কি, আলফা বিটা গামার অনুপাত, আলফা ইস টু বিটা ইস টু গামা। কি দেবো রে, আলফার ভ্যালুটা কে, বিটার ভ্যালুটা 2k, গামার ভ্যালুটা 3k। কে 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 উড়ে চলে গেল, হয়ে গেল কি 1:2:3। কোথায় আছে খোঁজ, এই তো বিটে আছে। চিল ভাই, কি ছিল এটা। চল দেখা যাক। বলে দিচ্ছে অতি পরিবাহীর ক্ষেত্রে কোন উষ্ণতায় রোধাঙ্ক শূন্যের কাছাকাছি হয়। ফাটাফাটি কোশ্চেন, কিন্তু খুব মন দিয়ে পড়ে যেতে হবে। সংকট উষ্ণতা, ক্রিটিক্যাল টেম্পারেচার। তোদের জন্য একটা প্রশ্ন, পারদের ক্ষেত্রে, পারদ একটা অতি পরিবাহী পদার্থ, পারদের ক্ষেত্রে সংকট উষ্ণতার ভ্যালু কত পরীক্ষাতে দেয়, নিচে কমেন্ট কর। চল দেখি পরেরটা। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়। মডারেটর মানে কি দাদা, মডারেটর মানে মন্দক, যে গতি কমায়। যেমনি তোর জীবনে কিছু বন্ধু তোর চলার পথের গতিটাকে কমিয়ে দিচ্ছে, ঠিক আছে। সে বন্ধু বান্ধবী দুই হতে পারে, মেয়েদের ক্ষেত্রেও বন্ধু বান্ধবী দুই হতে পারে। দেখ ভালো করে মন দিয়ে শোন, এই যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়াতে আমরা যে ইউরেনিয়াম 235 92 কে একটা ধীর গতি সম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করি, ওই ধীর গতি সম্পন্ন নিউট্রনটা পাবো কোত্থেকে। নিউট্রন কি কচ্ছপ নাকি? তার মানে নিউট্রনটাকে ধীর গতি সম্পন্ন করতে হয়, করে কারা, এই মডারেটর গুলো। মডারেটর হিসাবে কাদেরকে ইউজ করা হয়, গ্রাফাইট কে ইউজ করা হয়, আর ভারী জলকে ইউজ করা হয়। ভারী জল মানে ডয়টেরিয়াম অক্সাইড D2O। হাইড্রোজেনের একটা আইসোটোপের নাম হচ্ছে ডয়টেরিয়াম। হাইড্রোজেনের 3খানা আইসোটোপ আছে, একটা হচ্ছে 1H1, একটা হচ্ছে 2H1, একটা হচ্ছে 3H1। এর মধ্যে 2H1টাকে ডয়টেরিয়াম বলা হয়ে থাকে। যাই হোক, দেখ গ্রাফাইটও ইউজ হয়, ভারী জলও ইউজ হয়, সেই কারণে দুটোই অপশন হবে। অনেকে ভুল করে, একটা দেখতে পায় একটা দাগ মেরে দিয়ে চলে আসে। খুব সাবধান, অপশনস গুলোতে খেলে দেবে কিন্তু। পরেরটা বলে দিই যে H2 এর শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়। আচ্ছা, H2S এর শনাক্তকরণের জন্য
সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোক্লোরাইড ব্যবহার করা হয়। সবসময় মনে রাখবে, যখন অপশনের মধ্যে দেবে ওরা নাও দিতে পারে, কিন্তু তুমি যখন খাতার মধ্যে লিখবে, তুমি যখন এসএকিউ টাইপ অফ প্রশ্ন, ভিএসএকিউ টাইপ অফ প্রশ্ন তোমাকে যখন লিখতে হবে, তুমি শুধুমাত্র সোডিয়াম নাইট্রোক্লোরাইড লিখবে না, লিখবে সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোক্লোরাইড। ঠিক আছে, সোডিয়াম নাইট্রোক্লোরাইডটা কি ভাই? Na2 FeCN5 NO। আর এই যে সোডিয়াম নাইট্রোক্লোরাইডের মধ্যে যখন H2S চালনা করা হয়, তখন একটা বেগুনি বর্ণের জটিল যৌগ তৈরি হয়। ওই বেগুনি বর্ণের জটিল যৌগটা সংকেত এটা একটা অ্যানায়ন তৈরি হয়, একটা জটিল অ্যানায়ন। এই জটিল অ্যানায়ন তোমরা 12 গিয়ে পড়বে, আপাতত জাস্ট একটুখানি মনে রাখো, FeCN5 NOS 4-। এইটার জন্যই মেনলি পুরো বেগুনি কালারটা আসে। ঠিক আছে, চলো নেক্সট। বলে দিই যে জার্মান সিলভারে সিলভার থাকে, প্র্যাঙ্ক করার মতো কোয়েশ্চেন। নাম জার্মান সিলভার, কিন্তু 0% সিলভার থাকে। ঠিক আছে, পরীক্ষাতে প্রচুর আসে ভাই। আগের দিন কিন্তু একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম তোর ইয়ের মধ্যে, কাঁসার মধ্যে কি কি উপাদান থেকে মনে রাখার, দেখে নিস আগেরটা সুপার মকটা। নেক্সট কি আছে? লেঞ্জের সূত্র কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? শক্তি সংরক্ষণ সূত্রের উপর প্রতিষ্ঠিত, সবাই তো জানি সেটা। ঠিক আছে, চলো পরেরটা। কি বলে দিয়েছে? A 235-92 থেকে B 227-92। আচ্ছা, আগের বারের মধ্যেই প্রশ্ন, শুধু একটুখানি অন্যরকম। বলে দিয়েছে বিক্রিয়াটিতে কটি আলফা আর কটি বিটা কণা নির্গত হয়। আগের যে সুপার মকটা করিয়েছিলাম সেখানেও 1.7 এমনি টাইপের একটা প্রশ্ন করিয়েছিলাম, খেয়াল করে দেখিস। আর এটা একটু অন্যরকম, এখানে আলফা বিটা দুটোই নির্গত হচ্ছে। খেয়াল করে দেখ, আমরা প্রত্যেকে জানি আলফা হচ্ছে +2 একক ধনাত্মক আধান বিশিষ্ট হিলিয়াম কণার স্রোত। ওই জন্য যদি একটা আলফা বেরিয়ে যায়, সেই কারণে ভর সংখ্যা 4 একক কমে যায়, আর প্রোটন সংখ্যা 2 একক কমে যায়। আর যদি একটা বিটা কণা বেরিয়ে যায়, বিটা কণা তো ইলেকট্রনের স্রোত, সেই কারণে ভর সংখ্যা যা ছিল তাই থাকে, শুধু পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়। এই তো হয় কেসটা। এবার খেয়াল করে দেখ, দিয়েছিল কত? A 235-92। তুই সেখান থেকে তোকে কি বলে দিয়েছে? তোকে বলে দিয়েছে বি উৎপন্ন হয়েছে, বি এর ভর সংখ্যা কত দিয়ে দিয়েছে? 227। স্টপ স্টপ, 235 ছিল, 227 হয়ে গেল। কখন সম্ভব? বিটাতে তো ভর সংখ্যা এফেক্ট করে না, একমাত্র আলফা বেরোলেই সম্ভব। কতটা কমেছে? 8 একক কমে গেছে। 8 একক কমেছে মানে একটা আলফা বেরোলে 4 একক কমে, তাহলে কটা আলফা বেরিয়ে গেছে? দুটো আলফা বেরিয়ে গেছে ভাই। আর কিছু করতেই হবে না, একটু বুদ্ধি থাকলে অ্যান্সার হয়ে যাবে। প্রথমে কি দিয়েছে? প্রথমে আলফা দিয়েছে। আলফা কটা বেরিয়েছে? দুটো বেরিয়েছে, তাই তো? দেখ তো, আলফা এখানে একটা আছে, হবে না? তিনটে আছে, হবে না? চারটে আছে, হবে না? একমাত্র অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। বিটা দেখতেই হলো না। এইগুলো হচ্ছে জয়েন্টের বুদ্ধি, যারা যেই ফেই দেয় এরকম ভাবে বুদ্ধি করে অ্যান্সার করতে হয়। অর্ধেক উত্তর তো প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে। এবার দেখ, এবার বিটাটাও গুনে দি ভাই। দেখ 8 তো কমেছে, ওই জন্য আলফা বেরিয়ে গেল খুব সহজে। এবার দেখি পারমাণবিক সংখ্যা কত দিয়েছে? 92। দেখ, যদি দুটো আলফা বেরোয়, তাহলে এই যে পারমাণবিক সংখ্যা আছে সেটাও দুবার 2 2 করে কমে যাবে, কারণ একবার বেরোলে 2 একক কমে, তো দুবার বেরোলে 4 একক কমবে। তাহলে 4 একক কমলে 92 থেকে কত হওয়া উচিত ছিল? 88 হয়ে যাওয়া উচিত ছিল ভাই। এবার কিন্তু 88 তো নেই, কত আছে? 92 আছে। তাহলে 88 থেকে 92 ক ঘর বাড়লো? 4 ঘর বাড়লো। তাহলে 4 ঘর বাড়বে কি করে? যদি 4টে বিটা বেরোয়, কারণ একটা বিটা বেরোলে পারমাণবিক সংখ্যা 1 ঘর বাড়ে। তাহলে 4টে বিটা বেরিয়েছে, ওই জন্যই পারমাণবিক সংখ্যা যেটা হওয়ার কথা ছিল তার থেকে 4 ঘর বেড়ে গেছে, এই জন্যই 92 হয়েছে। ওই জন্য দেখ, দুটো আলফা 4টে বিটা। ঠিক আছে, এইবার আমি ভাবছি ভিডিওটা যাদের যাদের ভালো লাগছে এখনো পর্যন্ত, হয়ে গেছে এমসিকিউ শেষ, এবার আমরা ভিএসকিউ তে ঢুকবো। ভিডিওটা যাদের যাদের ভালো লাগছে একটুখানি ভাই ভিডিওটাকে লাইক কর। এবার শোন, একটা খুব গভীর কথা বলি তোদেরকে, খুব দরকারি একটা কথা বলি, তোদের মাধ্যমিককে সিকিউর করে দেওয়ার মতো কথা বলি। তোরা প্রত্যেকে জানিস ফিজিক্যাল সায়েন্স একটা অত্যন্ত ভাইটাল সাবজেক্ট, এবং এই ভাইটাল সাবজেক্টটা আমার যেহেতু নাম্বার ডেসক্রিপশন সেকশনের মধ্যে দেওয়া রয়েছে, তোরা কয়েকজন ফোন করে বা মেসেজ করে এমন এমন কিছু ডাউট জিজ্ঞাসা করছিস যেগুলোতে আমার মনে হচ্ছে তোরা কিন্তু এই সাবজেক্টটাকে পড়ানো হয়নি বা তোরা ঠিক মতো পড়িসনি। তোরা জানিস না কিভাবে লিখতে হয় একটা উত্তর, তোরা জানিস না একটা প্রশ্নকে দেখলে কিরকম ভাবে অ্যাপ্রোচ করতে হয়। তোরা একটা চ্যাপ্টার থেকে, চলতরিতের মতো একটা চ্যাপ্টার, আলোর মতো চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক ফঙ্ক এখনো পর্যন্ত করিসনি, এবং অঙ্কের কোনো নলেজ ডেভেলপ হয়নি। যারা দুর্বল একটু ঠিক আছে পরে করবি, কিন্তু প্রপার নলেজের মাধ্যমে করতে হবে।
শুধুমাত্র করে গেলাম গাছের পাতা সবুজ করে, ওইভাবে অঙ্ক হবে না। এখন চলতরিতের যে 2-3 নম্বরের প্রশ্ন দিচ্ছে দুটোই অঙ্ক দিচ্ছে, আলো 2-3 নম্বরের প্রশ্ন দুটোই অঙ্ক দিচ্ছে, গ্যাসের আচরণ অঙ্ক দিচ্ছে, রাসায়নিক গণনা অঙ্ক দিচ্ছে, 2 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে অঙ্ক ঢুকিয়ে দিচ্ছে। মানে অঙ্কের ওয়েটেজ বাড়ছে। প্রপার পদ্ধতিতে অঙ্ক করতে হবে, লেখা ঠিক মতো জানতে হবে, শর্ট কোশ্চেন করার অ্যাপ্রোচ শিখতে হবে, পুরো টেস্ট পেপার সলভ করতে হবে। এই পুরো জিনিসটা পুরো তো একদম থরলি থ্রো ওয়াইজ ইউটিউবের মধ্যে করানো যায় না। এটা ফ্যাক্ট ভাই, ফ্যাক্ট, একদম ফ্যাক্ট। ইউটিউবে একটা সেকশন অফ জিনিস নিয়ে ডিসকাস করা গেল, কিছু ওয়ান শট দিয়ে দিলাম, ওয়ান শটের পাশাপাশি শর্ট কোয়েশ্চেন সিরিজ নিয়ে ডিসকাস করে দিলাম। যখন ধর 3 মার্কসের কোয়েশ্চেন গুলো থাকবে, যখন ধর টেস্টের আগের সময়টা, মাধ্যমিকের আগের সময়টা, আমি তো শুধু এমসিকিউ করাচ্ছি, শুধু বিএসএকিউ করাচ্ছি, শুধু এসএকিউ করাচ্ছি। বড় বড় এলএকিউ টাইপের প্রশ্ন তো ধরে 90 মার্কসের পেপার সলভ করানো যাবে না রে ভাই। তো সেই বিষয়টাকে সলভ করার জন্য যারা এখনো পর্যন্ত ঠিকভাবে পড়েনি তাদেরকে পুরো গোড়া থেকে প্রথম থেকে পড়ানোর জন্য আমি একটা ব্যাচ লঞ্চ করছি। তুই ভাববি দাদা শুরু করে দিয়েছে, দাদা পয়সার পেছনে পাগল হয়ে গেছে। না ভাই, আমি এটা তোদের জন্য করছি। তুই শুনবি, আমি একটা প্ল্যান করেছি, চল মন দিয়ে তোকে বলি, তাহলে খুব ভালো করে শুনবি। হ্যাঁ, অগাস্ট থেকে শুরু করে ঠিক তোদের সেকেন্ড সামেটিভটা শেষ হবে, সেখান থেকে শুরু করে আপ টু তোদের পরীক্ষার আগে পর্যন্ত, মানে ধরে রাখছি জানুয়ারি অব্দি, এই যে টাইম স্প্যানটা আছে সেই সময়টার মধ্যেই আমার ব্যাচটা চলবে। কি কি চালাবো আমি? প্রত্যেকটা চ্যাপ্টারকে গোড়া থেকে একবার শিখিয়ে দেবো। 2 নম্বর, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর যেগুলোতে দরকার পড়বে হ্যান্ড রিটেন নোটস প্রোভাইড করে দেবো। 3 নম্বর, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ডিটেল প্রবলেম সলভিং করাবো, ডিটেল প্রবলেম সলভিং। 4 নম্বর, অঙ্ক করা শেখাবো একদম গোড়া থেকে। গোড়া মানে একদম বেসিক লেভেল থেকে অঙ্ক শেখাবো, অ্যাডভান্স লেভেল অব্দি, একটা অঙ্ক বাইরে থেকে আসবে না। 5 নম্বর, পুরো ধরে ধরে টেস্ট পেপার সলভ হবে, 90 মার্কস করে ধরে ধরে সলভ হবে। এই পুরো যে সেগমেন্টটা নিয়ে তুই ভাবতে পারিস যে দাদা হয়তো এই 6 মাসের জন্য বিশাল কিছু চার্জ করবে। আমি শুধুমাত্র চার্জটা করব যাতে ইম্পর্টেন্স অফ দ্য ক্লাসটা বজায় থাকে। দেখ ভাই, চাইলে সবকিছু ফ্রি করে দেওয়া যায়, কিন্তু সবকিছু ফ্রি করলে তো আবার অনেকে ভাবে ঠিক আছে ফ্রি যায় 2 দিন গেলাম 3 দিন গেলাম না। একটা ইম্পর্টেন্স বজায় রাখার জন্য আমি কোর্স ফিটা রাখার কথা ভেবেছি। না ছাড়, অনেক এমন ছেলে মেয়ে আছিস যারা হয়তো 6 মাসের জন্য এই টাকাটা অ্যাফোর্ড করতে পারবি না, এটা কিন্তু 6 মাসের টাকা। আমি এই টাকাটাকেও কমিয়ে দিচ্ছি, ছাড়, বাদ দে। আমি এতক্ষণ ধরে ভেবেছিলাম 1,500 রাখবো, আমি 1000 টাকা রাখলাম, যা। 6 মাসের টাকা, এটা 6 মাসের টাকা একজনের। আর একটা অফার দেবো, ঠিক আছে? ধর যদি তুই তোর একটা বন্ধুকে ভর্তি করাস তাহলে তোর 200 টাকা মাইনাস হয়ে যাবে। যদি 5 জনকে ভর্তি করাস তোর কোর্স ফি ফ্রি হয়ে যাবে। আর যদি 6 জনকে ভর্তি করাস তোকে আমি 200 টাকা দেবো, জানি তুই নিবি না, ঠিক আছে? তার মানে এইটা আমি 6 মাসের জন্য ফিসটা রাখছি, এবং এতে তোর এগুলো কভার হবে পুরো। আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলছি, এর বাইরে মাধ্যমিকে কিচ্ছু আসবে না। তুই আমার উপর ভরসা করে দেখ শুধু একবার, আমি বারবার করে বলছি। তবে হ্যাঁ, একটা কথা বলছি, এই কোর্স ফি যদি 5-6 জন 10 জন 20 জন ভর্তি হয় তাহলে কিন্তু হবে না ভাই। একটু বড় অ্যামাউন্ট আমার চাই কিন্তু ভাই। বড় অ্যামাউন্ট বলতে বড় টাকা নয়, বড় অ্যামাউন্ট অফ স্টুডেন্ট যাদেরকে আমি তৈরি করতে পারবো। মানে বেশি কম আমার ম্যাটার করবে না, ম্যাটারটা হচ্ছে যেন একটা হিউজ ক্রাউড থাকে যাদেরকে আমি তৈরি করতে পারবো। একটা বড় অ্যামাউন্ট অফ স্টুডেন্ট বেস চাইছি আমি, যাদেরকে আমি মাধ্যমিক দেওয়াবো এই বছরে, বিরাট বড়। এবং আমি গর্ব করে বলতে পারবো তাদেরকে আমি তৈরি করেছি এমন একটা জায়গা থেকে যেখান থেকে তাদের মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সে ভালো করার ইচ্ছাটাই চলে গেছিল। তুই যে পরিস্থিতিতে থাকিস না কেন, তুই আমার কাছে আয়, আমি তোকে তৈরি করে দিই কিনা দেখ। আর ফিসটা এমন রেখেছি সবাই অ্যাক্সেস করতে পারবি, চলে আয় তাড়াতাড়ি। নিচে একটা হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, যারা জেনুইনলি জয়েন করবি তারাই ওই গ্রুপটার মধ্যে জয়েন কর, আদারওয়াইজ কিন্তু করবি না, ঠিক আছে? চলো, আমি এই ব্যাচটা শুরু করবো অগস্ট মাস থেকে, ঠিক পরীক্ষার পর থেকে। আমি কিন্তু সব বাইকে দেখতে চাই, আর একটা হিউজ অ্যামাউন্ট অফ ছেলে মেয়ে চলে আয়, আমি কথা দিচ্ছি। কোন জায়গায় নিয়ে যাবো দেখবি, চল শুরু করা যাক। এরপরে কি আছে? আচ্ছা, ভিএসকিউ টাইপ অফ প্রশ্ন বলে দিয়ে ফিউজ তারের উপাদানগুলি লেখো। মনে রাখবি কথাটা, ফিউজ তার একটা সংকর ধাতু। কার কার সংকর ধাতু? টিন আর লেডের একটা সংকর ধাতু। মনে রাখবে লেড অনেক পুরোনো দিনের ধাতু, সে কারণে লেড বেশি থাকে। লেড কতটা থাকে? 75% থাকে। পড়ে থাকলে কত? 25%। এই তো হয়ে গেল গল্প। পরেরটা কি দিয়ে দিয়েছে? গ্যাসের বাষ্প ঘনত্ব একক লেখো। ভাই, বাষ্প ঘনত্বের কোনো একক থাকে না, বাষ্প ঘনত্বটা এককহীন রাশি, ঠিক আছে? চল দেখি পরেরটা কি বলে দিয়েছে। অবতল দর্পণের মাধ্যমে সদ ও খর্বাকার প্রতিবিম্ব পেতে বস্তুকে কোথায় রাখতে হবে? দেখবি আমি একটা ডিটেল ভিডিও করে দিয়েছি আলোর দর্পণের ওপরে, যেখানে প্রত্যেকটা জায়গায় রাখলে
বস্তুর অবস্থানের ভিত্তিতে প্রতিবিম্বের অবস্থানের একটা খুব সুন্দর টেকনিক আমি শিখিয়ে দিয়েছি, আর সেই সমস্ত টেকনিক কিন্তু আমি ওই ব্যাচটার মধ্যে অন্যভাবে শেখাবো। মানে আমার ম্যাজিক নাম্বার 6 রুল আছে, ওই রুল ফুলগুলো সব ওখানে বলে দেবো। যাই হোক, দেখবি যারা যারা জানিস না এটা, ওই ভিডিওটা একবার দেখে নে, কাজ শেষ হয়ে যাবে। দেখবি আমরা বলেছিলাম যদি আমরা অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে বস্তু রাখি, তাহলে সেই বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে, এবং সেই প্রতিবিম্বটা সৎ হবে, অবশীর্ষ হবে এবং খর্বাকার হবে। আমি আশা করছি প্রত্যেকের কাছে বিষয়টা একবারে ক্লিয়ার আছে। যাদের কাছে ক্লিয়ার নেই, আলোর ভিডিও নিচে পিন করা আছে, দেখে নেন। চল এদিকে দেখ, অ্যানোড মাডের মধ্যে কোন কোন ধাতু থাকে দেখ, মনে রাখ ভালো করে। এই প্রশ্নটা অনেকবার দেয়। যদি কখনো তোকে শুধুমাত্র দেয় অ্যানোড মাড বিষয়টা কি, তখনও অ্যানোড মাড লেখার পরে তোকে এই ধাতুগুলোর নাম মেনশন করতে হবে। এই ধাতুগুলোর মধ্যে পড়ে হচ্ছে সোনা, রূপো, প্ল্যাটিনাম। চল ভাই, এবার মনে হচ্ছে না অ্যানোড মাড যেন আমিও পেলে ভালো হয় একটুখানি। ভাই একটু কাদা দিয়ে দে, ভাই একটু কাদা দিয়ে দে। চল এদিকে দেখ, তৈলচিত্র বা রূপোর জিনিস কালো হয়ে যায় কেন, ভালো করে মন দিয়ে শুনবে ভাই। এই যে তৈলচিত্র, সেটার মধ্যে যে সাদা রংটা ইউজ করা হয়, সেই সাদা রঙের মধ্যে একটা উপাদান হচ্ছে লেড হোয়াইট। ওই লেড হোয়াইটের মধ্যে লেড নাইট্রেট মিশে থাকে, PbNO3 হোল টুয়াইস। ওই যে লেড নাইট্রেট আছে সেটা বায়ুমণ্ডলের H2S এর সঙ্গে বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করে একটা লেড সালফাইডের কালো আস্তরণ ফেলে। এই যে Pb আর S দুজনে যুক্ত হয়ে তৈরি করে ফেলে PbS। যেহেতু Pb আর S দুজনেরই তোর যোজ্যতা 2 হয়, সেই কারণে এপার ওপারে কোনো সংখ্যা ডঙ্কা বসানোর দরকার পড়ে না। আর এখানটায় কি হয়ে যাবে বল, 2HNO3 তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। আর অন্যদিকে কি হয়ে যায়, ধর যে রূপোর জিনিসগুলো থাকে, ওর মধ্যে ধর সিলভারের সল্ট থাকে, ধর আমি ধরে নিলাম সিলভার নাইট্রেট থাকে, তাহলে ওই যে সিলভার নাইট্রেটের সঙ্গে বায়ুমণ্ডলের H2S এর রিয়াকশন হয়, এবং রিয়াকশনের ফলস্বরূপ কি তৈরি হয় বল, এই সিলভারের যোজ্যতা 1 হয়, সালফাইডের মধ্যে এস এর যোজ্যতা 2 হয়। সিলভারের 1, সালফাইডের এস এর যোজ্যতা 2, যখন এরকম ভাবে ক্রস করে তখন Ag2S তৈরি হয়। এই Ag2S এর একটা ব্ল্যাক আস্তরণ পড়ে যায় বলে সিলভারের কিন্তু যে ওপরের জায়গাটা সেটা দেখবি কালো হয়ে যায়। ঠিক আছে, আর কি এর সাথে তৈরি হয়, 2HNO3 তৈরি হবে। এখানটা দিয়ে দে একটা 2। গল্প শেষ হয়ে গেল ভাই, কাজ শেষ। নেক্সট দেখা যাক কি বলে দিয়েছে। জিঙ্ক আর কপার সালফেট এই বিক্রিয়াটাকে সম্পূর্ণ করতে বলেছে। খুব ভালো একটা কোয়েশ্চেন। এই যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু আমার নিজের বানানো কোয়েশ্চেন, কোনো জায়গা থেকে টোকা কোয়েশ্চেন নয় ভাই। সেই কারণে এই প্রশ্নগুলোর কিন্তু আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। মনে রাখবে, যেগুলো গুরুত্বের ভিত্তিতে অনেক আগে স্থান পায় আমি সেগুলোকে সেখানে জায়গা দিয়ে দিই। ঠিক আছে, এরকম সিরিজ চলতে থাকবে। দেখ, এই পাশে লেখা আছে একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী। এই প্রশ্নটাকে আমি যে ধাতুবিদ্যার ওয়ান শটটা 1 ঘন্টায় ডিসকাস করেছিলাম, এই প্রশ্নটাকে অনেকটা টাইম দিয়েছিলাম সেখানে। আমি এই টাইপের প্রশ্নগুলোকে করার একটা টেকনিক বলে দিয়েছিলাম। দেখ, তোরা প্রত্যেকে জানিস, এটা আমি কিছুটা লিখে রেখে দিয়েছি, আংশিক, পুরোটা লিখিনি। মনে রাখবি, এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে নিচ থেকে উপরের দিকে যখন উঠি, কি বললাম কথাটা বললাম, যখন নিচ থেকে উপরের দিকে উঠি তখন তড়িৎ ধনাত্মকতা, ভালো করে কথাগুলোকে শুনে রাখবি, ঋণাত্মকতা নয় কিন্তু ধনাত্মকতা, কারণ এটা প্রত্যেকে ধাতু। ধাতু ঋণাত্মকতা হবে না, ধনাত্মকতা হবে। তাহলে তড়িৎ ধনাত্মকতা এই বরাবর কি হয়ে যায় বল, বাড়ে। মনে রাখবি আরো একটা জিনিস বাড়ে, সেটা হচ্ছে সক্রিয়তা। সক্রিয়তা মানে রিয়াকশন করার টেন্ডেন্সি, সক্রিয়তা বাড়ে। তোকে একটা আনঅফিসিয়াল কথা বলে রাখি, যখনই তুই ধাতুর একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী দেখবি, সেখানে যখনই তুই নিচ থেকে উপরের দিকে উঠবি, সেখানে যত তড়িৎ ধনাত্মকতা বাড়বে, মনে রাখবি ইগো বেড়ে যাবে, টাকা পয়সা বেড়ে যাবে। তার মানে যারা উপরের দিকে আছে তারা বড় লোক, আর যারা নিচে আছে ওরা গরিব। আজকে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের থেকে বড় লোক, আবার ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের থেকে গরিব। এবার তুই চিন্তা করে দেখ, এই রিয়াকশনটা যখন হচ্ছে Zn এর সঙ্গে কপার সালফেটের রিয়াকশন হচ্ছে, তাই না? এই কপার সালফেটটাকে একটুখানি ভাঙ, এর মধ্যে কি কি আছে, Cu2+ আছে আর SO4 2- আছে। ভাই SO4 2- তো একটা নেগেটিভ মূলক, ও তো চাইবে যত ইলেকট্রোপজিটিভ হবে, যত তড়িৎ ধনাত্মক হবে তত আমার ভালো। ও দেখতে পাচ্ছে যে আমি যুক্ত আছি Cu2+ এর সঙ্গে, আর I have an option to attach with Zn। যেই Zn এর তড়িৎ ধনাত্মকতা কপারের থেকে অনেক বেশি, যেই Zn কপারের থেকে অনেক বড় লোক,
তাহলে আমি কেন বেকার বেকার সিউর সাথে পড়ে আছি? আমি নিশ্চয়ই গিয়ে জেডেন এর সঙ্গে রিয়াক্ট করব। তার ফলে কি হয়, জেডেন টাও রিয়াকশন করার জন্য রেডি, জেডেন টা কনভার্ট হয়ে যায় Zn2+ এ। বুঝতেই পারছিস, দুটো ইলেকট্রন ছেড়ে দিল। এই যে দুটো ইলেকট্রন কে নিয়ে নেয়, কপার। আলটিমেট কি হলো, এই SO4 টা গিয়ে Zn এর সঙ্গে রিয়াক্ট করে তৈরি করলো ZnSO4, এবং এই যে কপার 2+, এই দুটো ইলেকট্রনকে নিয়ে কপার হয়ে পড়ে থাকে। দিস ইজ দ্য আলটিমেট রিয়াকশন। বুঝতে পারছিস তো ভাই, এটা জীবনের একটা প্রতিচ্ছবি। বাকিটা তুই স্মার্ট আছিস, ইন্টেলিজেন্ট আছিস, তুই বুঝে গেছিস। ঠিক আছে, চল। কি বলে দিয়েছে, বলে দিয়েছে কিলোওয়াট আওয়ার কোন ভৌত রাশির একক। এই প্রশ্নটা বহুবার মাধ্যমিকে দিয়েছে, খোঁজ নিয়ে দেখ। দেখ ভাই, ওয়াট আর কিলোওয়াট, এই যে দুখানা রাশি আছে, এরা কিন্তু হচ্ছে তড়িৎ ক্ষমতার একক। আর মাথায় রাখ, তড়িৎ ক্ষমতার সাথে যখনই সময়কে গুণ করা হবে, তখন যে ভৌত রাশিটা তৈরি হবে সেটা হচ্ছে তড়িৎ শক্তি। আর এই যে কিলোওয়াট আওয়ার দেওয়া রয়েছে, দেখ কিলোওয়াটের সঙ্গে সময়কে মানে ঘন্টাকে গুণ করা আছে, তার মানে এটা কিসের একক, তড়িৎ শক্তির একক। বহুবার মাধ্যমিকে দিয়েছে প্রশ্নটা। এই কিলোওয়াট আওয়ার, এই জিনিসটাকেই বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি, যেই এককে আমাদের প্রত্যেকের বাড়ির কারেন্টের বিল মাপা হয়। ঠিক আছে, চলো। কি বলে দিয়েছে, ও বাপরে বাপ, হেভি ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। কি বলে দিয়েছে শোনো মন দিয়ে। বলে দিয়েছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, 24 গ্রাম ওই গ্যাসের এনটিপিতে আয়তন কত হবে? আচ্ছা ভাই, বাষ্প ঘনত্ব যদি 8 দিয়ে দেয়, তোরা তো প্রত্যেকে জানিস যে আণবিক ভর আর এই যে বাষ্প ঘনত্ব, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক ভাই? আমরা যদি বলি আণবিক ভরের ভ্যালুটা কত হয়ে যাবে না, 2 ইন্টু বাষ্প ঘনত্ব হয়ে যাবে, মানে 2 ইন্টু 8 হয়ে গেল 16 গ্রাম পার মোল হয়ে গেল। এইবার আমাকে একটা কথা বল, ভালো করে মন দিয়ে বলবি, হ্যাঁ। যে কোনো গ্যাসকে, যে কোনো পদার্থকে আমরা যদি তার আণবিক ভর পরিমাণ নিয়ে নিই, তার মানে সেটাকে 1 মোল পরিমাণ নেওয়া হয়। এই রাসায়নিক গণনার উপরে একটা ডিটেল ওয়ান শট রিভিশন উইথ প্রপার ম্যাথামেটিক্যাল প্রবলেমস কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলের মধ্যে আসবে। ঠিক আছে, বুঝতে পারছিস তো কি ধামাকা করতে চলেছি। দেখ এদিকে, তাহলে মনে রাখবি, যে কোনো গ্যাসকে, যে কোনো পদার্থকে যদি আমরা তার আণবিক ভর পরিমাণ নিয়ে নিই, তার মানে সেটাকে 1 মোল পরিমাণ নেওয়া হয়। আর 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসে এনটিপিতে আয়তন হয়ে যায় 22.4 লিটার। তার মানে আমরা যদি এই গ্যাসটাকে 16 গ্রাম নিই, তার মানে তার আণবিক ভর নেওয়া, তাহলে তার এনটিপিতে আয়তন 22.4 লিটার হয়ে যাবে। এবার তুই আমাকে একটা কথা বল, 16 গ্রামের আয়তন যদি 22.4 হয়, তাহলে 24 গ্রামের আয়তন কত হয়ে যাবে? এটাই তো জানতে চেয়েছে রে ভাই। তাহলে 24 গ্রাম গ্যাসের এনটিপিতে আয়তন, চল বের করা যাক। হ্যাঁ, 16 হচ্ছে 22.4, তাহলে 1 হচ্ছে 22.4 ডিভাইডেড বাই 16, 24 হচ্ছে 22.4 ইন্টু 24 ডিভাইডেড বাই 16। গল্প শেষ। এখান থেকে কাট ভাই, এ তো বোঝাই যাচ্ছে 4 দিয়ে কেটে যাবে, 8 দিয়ে কেটে যাবে ভাই। 8 2 16, 3 8 24 হয়ে গেল। 2 দিয়ে 22.4 কাট, 11.2 বেরিয়ে গেল। 3 দিয়ে 11.2 গুণ করে দে, 3 2 6 আর 3 11 33, 33.6 লিটার ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, ও পাশে পুজো দিচ্ছে, হয়তো ওই ঘন্টার আওয়াজ আসছে। যাক, এটাকে আমি এডিট করছি না, হ্যাঁ, যেমন আছে থাক। ভগবানের পুজো হচ্ছে ভাই, কি করা যাবে, সেই সময় যদি রেকর্ড চলে। চল দেখি কি আছে, দেখি এবার। আমাদের এখানে একটা বাড়ি আছে, বাড়িটার মধ্যে একটা ল্যাব কুকুর আছে। যখনই ওদের বাড়িতে পুজো দেয়, কুকুরটা চিল্লায়। আমি জানি না তোর আওয়াজটা শুনতে পাচ্ছিস কিনা, কুকুরটা চিল্লাচ্ছে। আজব ব্যাপার ভাই, যখনই ঘন্টা বাজবে কুকুরটা চিল্লাবে। ছোট থেকে, কুকুরটা প্রায় 4-5 বছর বয়স, এখনো চিল্লায় ওরকম। এবার সেটা দুটো জিনিস হতে পারে, ওরা ভাবে হয়তো যে কুকুরটা মানে ভগবানের উদ্দেশ্যে পুজো দেওয়ার সময় ওরকম বলছে, বাট একটা কারণ হতে পারে, এই কুকুরদের কান খুব শার্প হয়, যখন ঘন্টাটা বাজে হয়তো কানের মধ্যে লাগে, এইটা একটা কারণ হতে পারে। চল এদিকে দেখ, নেক্সট প্রশ্ন, আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি বড়? দেখ, তোরা প্রত্যেকে জানিস যে এই যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আছে, সেইটা মানেটা কি, আমি লিখে দিচ্ছি এরকম ভাবে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক। তার মানে তুই একটা কথা বোঝ, প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানটা কখন পাওয়া যায়? যখন আপাত প্রসারণ গুণাঙ্ক আর পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ককে যোগ করা হয়। যদি দুটোকে যোগ করে একটা আসে, তাহলে কে বড়,
প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বড় ভাই, কারণ আপাত প্রসারণ গুণাঙ্কের সাথে কিছু একটা যোগ করে তবে প্রকৃতটা আসছে। তার মানে বোঝাই যাচ্ছে যে গামা রিয়েল ইজ গ্রেটার দ্যান গামা অ্যাপারেন্ট। হয়ে গেছে, কমপ্লিট। চলো তাহলে মোটামুটি আমাদের এমসিকিউ ডান হয়ে গেছে, আমাদের ভিএসএকিউ ডান হয়ে গেছে। এইবার আমরা দেখে নেবো আমাদের এসএকিউ টাইপ অফ প্রবলেম, আর তারপরে আমরা দেখে নেবো আমাদের এলএকিউ টাইপ অফ প্রবলেম, তাহলেই শেষ। চলো দেখা যাক পরেরটা। 3 দাগের 1 বলে দিচ্ছে একটা তারকে কেটে সমান দু টুকরো ফাটাফাটি কোশ্চেন। ভাই যে প্রশ্নগুলো দিয়েছি ছেড়ে যাওয়া যাবে না এগুলোকে, সব কটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন করে যা। কি বলে দিয়েছে, একটা তারকে একটা তার আছে, এরকম একটা তারকে তুই মধ্যিখান থেকে কেটে দুটো টুকরো করে দিয়েছিস। এবার তোকে প্রশ্নটা করে দিয়েছে যে তারটির উপাদানের রোধাঙ্কের কি পরিবর্তন হবে। মাথায় রাখবি কথাটা, রোধাঙ্ক কোনো দৈর্ঘ্য কোনো প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে না, রোধাঙ্ক শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে। তারটা কাটার আগে যে উপাদান ছিল কাটার পরেও তো সেই উপাদানই আছে, সুতরাং উপাদানের রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা অপরিবর্তিত থেকে যাবে। এইবার প্রশ্নটা কি করে দিয়েছে, রোধাঙ্কের এসআই একক লিখতে বলেছে। ভাই মুখস্থ চলে না আমাদের এখানে, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। খেয়াল করে দেখ, রো এর ভ্যালুটা হয়ে যায় আর ইন্টু এ ডিভাইডেড বাই এল। খেয়াল কর, এসআই পদ্ধতির একক লিখতে বলেছে। আর এর এসআই পদ্ধতির একক কি, ওহম। এর এসআই পদ্ধতির একক কি, এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার, নিচে এল আছে, এল মানে দৈর্ঘ্য, এসআই পদ্ধতির একক কি মিটার। গল্প শেষ, এম দিয়ে এম স্কোয়ারের একটা এম কেটে গেল, পড়ে থাকলো ওহম মিটার। হয়ে গেল। চল ভাই এরকম ভাবে পড়তে হবে, মাত্রা মাত্রা সব বার করতে হয়। কত মাত্রা মনে রাখবি তুই রে। চল এদিকে দেখ। আচ্ছা কি বলে দিয়েছে, একটা বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কি। প্রথমে একটা কথা তোকে শেখাবো, আমি 9-এ তো পড়াশোনা করিসনি বেশিরভাগ জনই। এই যে 100 ওয়াট, ওয়াট মানেটা কি, ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড। জুলটা কিসের একক, তড়িৎ শক্তির একক। ওই তড়িৎ শক্তি ডিভাইডেড বাই সময়, সেটাকেই বলা হয় তড়িৎ ক্ষমতা, যেটাকে ওয়াট দিয়ে লেখা হয়ে থাকে। দেখবে আমরা পড়েছিলাম কার্য আর শক্তির একক সেম, আর কার্য করার হারকেই ক্ষমতা বলা হয়। এবার একটুখানি মন দিয়ে শোনো, এই যে 100 ওয়াট লেখা আছে, তার মানে কি লেখা আছে, 100 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড, এটা কিন্তু 100 ওয়াট লেখা যায়। তার মানে প্রতি সেকেন্ডে কত জুল তড়িৎ শক্তি অপচয় হচ্ছে, 100 জুল। এবার একটুখানি মন দিয়ে শোন, এই যে বলে দিয়েছে না, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটা বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা থাকলে তার অর্থ কি, না বৈদ্যুতিক বাতিটাকে যদি আমরা 220 ভোল্ট বিভব পার্থক্য যুক্ত কোনো একটা বৈদ্যুতিক লাইনের মধ্যে যুক্ত করি, তখন সেটা প্রতি সেকেন্ডে 100 জুল হারে তড়িৎ শক্তি অপচয় করবে, এবং সেই অবস্থায় সেটা সব থেকে উজ্জ্বল ভাবে জ্বলবে। দিস ইজ দ্য মতলব। ঠিক আছে, চল ভাই নেক্সট। ধরো তোমার বন্ধু বিয়ে, আহা ये तो थोड़ा पर्सनल क्वेश्चन हो गया रे बाबा। কি বলে দিয়েছে দেখি, এটা আমি বানিয়েছি প্রশ্নটা। ধরো তোমার বন্ধু বিয়ে করছেন, হ্যাঁ ঠিক আছে, তুমি খরচা বাঁচানোর জন্য ওর বিয়েতে তামার আংটির ওপর সোনার প্রলেপ দেওয়ার কথা ভেবেছো। আরে বন্ধুকে কে ভালো জিনিস দেয় ভাই, তাও যে এটা করে দিচ্ছি অনেক বড় ব্যাপার। তার মানে আমার মেন আংটিটা কিসের, তামার, আমি তার উপরে কিসের প্রলেপ দিতে চাইছি, সোনার প্রলেপ দিতে চাইছি। বললাম ওকে। এক্ষেত্রে ক্যাথোড রূপে, অ্যানোড রূপে এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কি কি ব্যবহার করবে, মানে ঘুরিয়ে ফিরিয়ে বুঝতে পারছিস তো। এই প্রশ্নটা নর্মালিও দেওয়া যেত, তামার উপরে সোনার প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড অ্যানোড আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করতে হবে। বাট ঠিক আছে, ভালো করে মাথায় রাখবি জিনিসটা। আমি এখন এই পুরো জিনিসটাকে জাস্ট নর্মালি বলে দিচ্ছি, কিন্তু যদি তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া তোর আমার কাছে ভালো করে পুরো ডিটেলে পড়িস, তখন তুই বিষয়টাকে শিখতে পারবি। যারা পড়েছে, যারা এই ভিডিওটা দেখছে, তারা জানে যে তড়িৎ লেপনের পেছনে একটা বিরাট বড় ব্যাপার আছে ভাই। মানে কেন অ্যানোডের মধ্যে ওই পদার্থটাকেই রাখা হয় আর ক্যাথোডের মধ্যে ওই পদার্থটাকেই রাখা হয়, সেটার পেছনে একটা বিরাট বড় কেমিস্ট্রি আছে। যাই হোক, মন দিয়ে শুনে রাখ, যার উপরে প্রলেপটা দেওয়া হবে, এখানে যেমন তামার উপরে প্রলেপ দেওয়া হবে, সেরকম যার উপরে প্রলেপটা দেওয়া হবে তাকে ক্যাথোডে রাখতে হয়। তাহলে ক্যাথোডে কাকে ইউজ করবো বল, ক্যাথোডে ইউজ করব তামা। আর যার প্রলেপটা দিতে হবে তাকে অ্যানোডে ইউজ করা হয়, তাহলে অ্যানোডে কাকে ইউজ করব বল, অ্যানোডে ইউজ করব সোনার কোনো একটা পাতকে ইউজ করব, আর এখানে তামার আংটিকে ইউজ করব। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়,
যখনই সোনার প্রলেপ দেওয়ার কথা উঠছে পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ ইউজ করতে হবে। ওই পটাশিয়াম অরোসায়ানাইডের সংকেতটা কি হয়? KAUCN এর হোল টুয়াইস। ঠিক আছে, চলো আশা করতে পারি বিষয়টা একদম পারফেক্ট আছে। আচ্ছা এবার চল দেখি। আচ্ছা আমাদের তাহলে তিনখানা তো শেষ হয়ে গেল, এসএকিউ শেষ হয়ে গেল। এইবার আমাদেরকে যেগুলোর দিকে ফোকাস করতে হবে সেগুলো হচ্ছে মোট আই গেস 6খানা এলএকিউ প্রশ্ন। ঠিক আছে, চল দেখা যাক এলএকিউ এর মধ্যে কি কি তোদের অপেক্ষা করছে। চল তাহলে শুরু করা যাক এলএকিউটা একবার। প্রশ্ন প্রথম যে প্রশ্নটা আছে দেখ 4.1 এ বলে দিচ্ছে তড়িৎ চালক বল এবং বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। দেখ একটুখানি মন দিয়ে ভালো করে শুনবি। হ্যাঁ, তোরা জানিস প্রত্যেকে যে তড়িৎ চালক বল কথাটা লেখা থাকলেও অ্যাকচুয়ালি এটা কিন্তু ওয়ান টাইপ অফ বিভব প্রভেদ। তার মানে এই তড়িৎ চালক বল আর এই বিভব প্রভেদ দুজনেরই একক ভোল্ট। এটা হয়ে গেল দুজনের মধ্যে একটা সাদৃশ্য। আর বৈসাদৃশ্য কতই বা বলবো, তড়িৎ চালক বল রোধের উপর নির্ভর করে না, বিভব প্রভেদ রোধের উপর নির্ভর করে। তড়িৎ চালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্র দিয়ে, বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটার যন্ত্র দিয়ে। আচ্ছা অনেকে না ভোল্ট মিটার আর ভোল্টামিটার বিষয়গুলোকে গুলিয়ে ফেলে। ভোল্ট মিটার মানে বিভব প্রভেদ মাপার যন্ত্র, আর ভোল্টামিটার মানে যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হয়। ঠিক আছে, চলো এবার কি প্রশ্নটা দিয়ে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলে দিয়েছে মোটর আর ডায়নামোর মধ্যে পার্থক্য লেখো। খুব ভালো করে শুনবে। হ্যাঁ, আমি এখানটায় জাস্ট পুরোটা লিখছি, তোমরা খাতার মধ্যে একটু নোট করে নাও বিষয়গুলোকে যে কি কি লিখতে হবে। মোটর আর এটা হচ্ছে ডায়নামো। তুমি চাইলে এই পাশে বিষয়গুলো লিখে লিখেও করতে পারো। প্রথম যে বিষয়টা সেটা একটুখানি মন দিয়ে ভালো করে শোন। যাদের ঘরের মধ্যে মোটর আছে তারা জানিস বিষয়টা, যে সুইচ দিলে ইলেকট্রিসিটি চালনা করলে তবে মোটরটা কাজ করা শুরু করে, তারপরে সে যন্ত্রের মতো কাজ করে জল ফল উপরে তোলে ভাই। তার মানে আগে তড়িৎ শক্তি যাবে, তারপরে যান্ত্রিক শক্তিটা ডেভেলপ হবে। তার মানে মোটরের ক্ষেত্রে তড়িৎ শক্তি রূপান্তর হয় যান্ত্রিক শক্তিতে। পারফেক্ট কথা। আর এখানটা দাদা কি হয় ডায়নামোর ক্ষেত্রে? ডায়নামোর ক্ষেত্রে চিন্তা করে দেখ, আগে যন্ত্রটা কাজ করে, কাজ করার ফলে তড়িৎ শক্তিটা সৃষ্টি হয়। জেনারেটরও সেম কাজ হয়। তাহলে এখানটা কি হবে? যান্ত্রিক শক্তি কনভার্ট হবে তড়িৎ শক্তিতে। পারফেক্ট। দ্বিতীয় কথা চিন্তা করে দেখ, মোটর কাজ করে, এই লাইনটা লিখে নাও, মোটর কাজ করে তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়ার ভিত্তিতে। অন্যদিকে 2 নম্বরের মধ্যে লিখে নাও, ডায়নামো কাজ করে তড়িৎ চুম্বকীয় আবেশের উপর ভিত্তি করে। ব্যাস, এই লাইনটা কিন্তু একটা বিরাট বড় লাইন। এটা কিন্তু তোমাদের এই বছরের মাধ্যমিকে দিতে পারে, যে ডায়নামো বা জেনারেটর কিসের ভিত্তিতে কাজ করে। চল 3 নম্বর যে প্রশ্ন দেখ, মোটরের ক্ষেত্রে যে আর্মেচারটা ঘুরছে সেই ঘূর্ণনের অভিমুখটা জানা যায় ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে। আর ডায়নামোর ক্ষেত্রে উৎপন্ন তড়িৎ চালক বলের অভিমুখটা জানা যায় ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুসারে। ঠিক আছে, এই দেখ ছিল মোটর আর ডায়নামোর মধ্যে পার্থক্য। 3টে একবারে সলিড পার্থক্য লিখে দিলাম। এই 3টে পার্থক্য লিখবি, যেখানে লিখবি সেখানে পারফেক্ট। ঠিক আছে, চল দেখি ভাই পরের প্রশ্নটা। একটা অঙ্ক দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি, যাক খুব ভালো জিনিস। চলতড়িতের একটা অঙ্ক আছে, একটু সাইড করি অঙ্কটাকে। দেখ কত ছোট অঙ্ক। এবার একটুখানি মন দিয়ে শোন, কি কি দিয়ে দিয়েছে অঙ্কটার মধ্যে সেটা একটু দেখা যাক আগে। প্রথমে আমি যেটা পড়তে পাচ্ছি সেটা হচ্ছে যে এটা নষ্ট ভোল্টের অঙ্ক আছে। ওকে, বলে দিয়েছে 5 ওহম অভ্যন্তরীণ রোধ। কি কি দিয়ে দিয়েছে লিখে নে। অভ্যন্তরীণ রোধের ভ্যালুটা মানে ছোট আর এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 5 ওহম, এবং 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট। তড়িৎচালক বল ই এর ভ্যালু দিয়ে দিয়েছে 2 ভোল্ট। একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো, মানে বর্তনীর যে বহির্রোধটা যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে 15 ওহম। ঠিক আছে, কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করতে হবে। ভাই এ তো খেলা দিয়েছে অঙ্কটার মধ্যে।
তোরা ইউজুয়ালি কি জানিস ফর্মুলাটা কি হয়? I ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, এইটা হয় ফর্মুলা। কিন্তু তোকে এখানে বার করতে দিয়ে দিয়েছে বিভব প্রভেদ, মানে ভি বার করে দেখাও। তুই কি ভি বার করতে পারিস? পারিস না তো। তাহলে তুই কি করবি এবার? খেয়াল করে দেখ, একটা জিনিস শিখিয়েছিলাম যে যদি আমরা কোনোভাবে এখান থেকে আই বার করতে পারি তাহলে ভি ইকুয়াল টু আই আর, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, ওহমের সূত্র অনুযায়ী আমরা ভি এর ভ্যালুটা বের করে নিতে পারবো রে ভাই। তার মানে প্রথমে কি করব? প্রথমে চোখ কান নাক বন্ধ করে আই এর ভ্যালুটা বার করি, চল ওটাই সব থেকে সহজ প্রসেস। আরো প্রসেস আছে বাট এটাই সব থেকে সহজ। আই এর ভ্যালুটা কি করে বার করবো? ই এর ভ্যালু দেখ দিয়ে দিয়েছে 2, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে 15, ছোট আর এর ভ্যালু দিয়ে দিয়েছে 5, তাহলে 2 ডিভাইডেড বাই 20 হয়ে গেল 1 ডিভাইডেড বাই 10। আই দিয়ে দিয়েছে মানে অ্যাম্পিয়ার, গল্প শেষ। এবার এখন ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, ভি এর ভ্যালু বার করতে হবে। আই এর ভ্যালু 10, আর এর ভ্যালু 15 বাই 10, 1.5 ভোল্ট ইজ দ্য কারেক্ট অপশন। क्या था? চলো তোরিতে ডিটেইলড অঙ্ক করাবো, প্রসেস বলে দিয়েছি। এবার তোরা চিন্তা ভাবনা কর যে তোরা ওই প্রসেসটা ফলো করবি কি করবি না। একদম স্ক্যাটার্ড ওয়েতে নয়, কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে ডিজাইন করে দেবো। কিন্তু ওই যে বললাম স্টুডেন্ট কিন্তু একটু বেশি দরকার হবে, কারণ ওই কম স্টুডেন্টে কিন্তু আমার নিজের পুরো একদম গন্ডগোল হয়ে যাবে। দেখ একটু মানে দেখ ভাই, একদম ফ্র্যাঙ্কলি বলছি কথাটা, মানে যে কোনো কিছুটা একটা কস্টের বিষয় থাকে না রে ভাই। আজকে ধর এসি চলছে, আজকে ধর লাইভ, এখানে ধর এটা স্মার্ট বোর্ডটা, যে কোনো কিছুর একটা কস্টের বিষয় থাকে। এবার একদম ফ্রি করে দেওয়া যায় না, তবে তুই চিন্তা করে দেখ 6 মাসে 1000 টাকা, মানে ঠিক আছে। এবার তোকে যা কন্টেন্ট দেওয়া হবে তার মধ্যে তুমি এটা তো বলতে পারি না 6 মাসে 1000 টাকা বলে যা তা কন্টেন্ট দেওয়া হবে। অনেকে যাদের ধর একটুখানি পয়সা আছে তারা ভাবে এবার 6 মাসে 1000 টাকা, ভাই কি কি পড়াবে ভাই? কিছুই পড়াবে না। তুই দেখবি কি পড়াবো, দেখে নিবি কি পড়াবো। এই যে ফিজিক্যাল সায়েন্সের যে এখানে আছে, যে এখানে আছে, যে এখানে আছে, যে এখানে আছে, সবকে তুলে নিয়ে আসবো, নিয়ে এইভাবে উপরে তুলে দেবো। চ্যালেঞ্জ আমার, চল এদিকে দেখ। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন দিয়েছে। প্রশ্নটা কি? প্রশ্নটা দিয়েছে ডিসি প্রবাহের কম্পাঙ্ক কত। মনে রাখবে ডিসি প্রবাহের কম্পাঙ্ক 0 হয়, ঠিক আছে? চলো আচ্ছা, পরের প্রশ্নটা খুব ভালো। আমি যখন তাপের একটা ওয়ান শট রিভিশন করিয়েছিলাম, আমি এই তাপ পরিবাহিতাঙ্কের ওপর একটা ডিটেইল বিষয় তোমাদেরকে বলেছিলাম। যারা ওই ভিডিওটা দেখিসনি অবশ্যই গিয়ে দেখ। আমি এখানে আরেকবার তাপ পরিবাহিতাঙ্কটা বলে দিচ্ছি। দেখ, তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে সমীকরণ প্রতিষ্ঠা করে দিয়ে দিয়েছে। প্রথমে আমাদেরকে কি করতে হবে? এরকম একটা ঘনকাকার পরিবাহী কল্পনা করে নিতে হবে। সেই ঘনকাকার পরিবাহীর এই সামনের পৃষ্ঠতলটা থেকে ওই পেছনের পৃষ্ঠতলটার দিকে তলের সাথে লম্বভাবে ধরে নিতে হবে কিউ পরিমাণ তাপ যাচ্ছে। এই কিউ পরিমাণ তাপ তলের সাথে লম্বভাবে চলে গেল এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠে। খেয়াল করে দেখ, এই যে ঘনকাকার পরিবাহীটা আছে তার বেধ আমি কত ধরতে বলেছিলাম? ডি ধরতে বলেছিলাম। আমি বলেছিলাম ঘনকাকার পরিবাহীটার ক্ষেত্রফল ধরে নেবে এ। আমি বলেছিলাম যতটা সময় ধরে তাপ যাচ্ছে সেটাকে ধরে নেবে টি। এবার খেয়াল করে দেখ, এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠের দিকে তাপ যাচ্ছে, মানে তো এটা নিশ্চয়ই তুই বুঝতে পারছিস যে পৃষ্ঠ থেকে যাচ্ছে তার উষ্ণতাটা বেশি। তাহলে আমি উষ্ণতর পৃষ্ঠের উষ্ণতা ধরে নিলাম θ2, আর যেটা একটু কম উষ্ণ, যেটার উষ্ণতাটা কম, সেইটার আমি উষ্ণতা ধরে নিলাম θ1। তার মানে এবার ব্যাপারটা বোঝ, এই যে তাপটা প্রবাহিত হচ্ছে সেই প্রবাহিত তাপটার সম্পর্কটা কি? প্রবাহিত তাপটা কিসের উপর নির্ভর করে? এটা নির্ভর করে এই দুটো পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের উপরে। কে বড়? θ2 বড়। তাহলে দুটোর মধ্যে উষ্ণতার পার্থক্য কি হয়ে যাবে? θ2 মাইনাস θ1 হয়ে যাবে, গল্প শেষ। এই কিউ প্রপোর্শনাল টু এই যে ঘনকাকার পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়ে যাবে। আবার চিন্তা করে দেখ একটুখানি, এই যে কিউ আছে সেই কিউ প্রপোর্শনাল টু টাইম অফ ফ্লো অফ হিট, মানে যতটা সময় ধরে হিটটা ফ্লো করছে সেইটা। এই কিউ প্রপোর্শনাল টু 1/d, মানে বেগ যত কম হবে তত ফ্লো ভালো হবে। এই তো ব্যাপার, এই তো ব্যাপার। এবার এই চারটাকে যদি আমরা একটু যৌগিক ভেদের মাধ্যমে জুড়ে দিই, দেখ কিউ 4 জায়গাতে আছে তো কিউ লিখে দিলাম, প্রপোর্শনাল টু দিলাম, দেখ সব কটাকে গুণ করে দে। তাহলে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি
ডিভাইডেড বাই ডি। এই তো হয়ে গেল পুরোটা। এইবার আমি কি করছি, এই ইন্ডিভিজুয়াল গুলোকে একটুখানি মুছে দিচ্ছি, নিয়ে আমি শুধুমাত্র যেটা কাজের ইকুয়েশন সেইটুকুকেই রাখছি। এবার খেয়াল করে দেখ একটুখানি মন দিয়ে, এই যে কিউ আছে, আমরা যদি প্রপোর্শনাল সাইনটাকে তুলে দিয়ে একটা কে চলে আসবে, এই কে এর সাথে কি লিখবো বল, এ θ2 - θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, কে এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ θ2 - θ1 ইন্টু টি। এই যে পুরো সমীকরণটা চলে এলো, এই সমীকরণটা কার সমীকরণ, এটাই তো তাপ পরিবাহিতাঙ্কের সমীকরণ রে ভাই। এই যে ধ্রুবকটা এসেছে কে, এটাই তো তাপ পরিবাহিতাঙ্ক। এই তো পেয়ে গেলাম পুরো সমীকরণ। এবার আমাকে কি করতে হবে, তাপ পরিবাহিতাঙ্কের ডেফিনেশন বলতে হবে। তুই বলবি দাদা আমি না বাড়িতে পড়েছি, 5 বার পড়েছি, 10 বার পড়েছি, 12 বার পড়েছি, লিখতে গেলেই ভুল হচ্ছে। আমার মাইক চলছে তো, হ্যাঁ, লিখতে গেলেই ভুল হচ্ছে। বললাম ভাই তার মানে তুই গাছের পাতা সবুজ করেছিস, কংগ্রাচুলেশনস। এবার চল কি করে পড়তে হয় দেখ, মন দিয়ে শোন। যখনই ফিজিক্যাল সায়েন্সে কোনো কিছুর ডেফিনেশন লিখতে হবে, তখন ওই আর যেটার মাধ্যমে তুই ডেফিনেশন লিখবি সেটা বাদে বাকি সবকে একক করে দে। খেয়াল করে দেখ, আমি কে ইকুয়াল টু কিউ এর মাধ্যমে লিখলাম বলে কিউটাকে জাস্ট রাখলাম, ডিটাকে 1 করলাম। ডি মানে কি ছিল, বেধ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে একক করে দিলাম, একক মানেই 1 কিন্তু ফিজিক্যাল সায়েন্সে। θ2 - θ1 টাকে একক করে দিলাম, এই সব প্রসেস শিখেছি ওয়ান শটে। টিটাকে 1 করে দিলাম। এবার লিখবো কি করে, ভালো করে দেখবে, একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা ঘনকাকার পরিবাহীর দুটি বিপরীত তলে একক উষ্ণতার পার্থক্যের জন্য পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে তলের সাথে লম্বভাবে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকেই সেই পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়ে থাকে। ব্যাপারটা বুঝতে পারলি? প্রত্যেকটা একক গুলোকে একবার একবার করে উচ্চারণ করলাম, লাস্টে জাস্ট বললাম যে পরিমাণ তাপ প্রবাহিত হয়, যেটাকে আমি রেখে দিয়েছি। এটাই প্রসেস। এই পুরোটাকে শিখতে হলে একবার গিয়ে ওয়ান শটটা দেখ, শিখে যাবি, গ্যারেন্টি আমার। চল, হয়ে গেল, চলো দেখি। এমন একটি লবণের নাম লেখো যা মৃদুতড়িৎ বিশ্লেষ্য পদার্থ। দুটো লিখে দিচ্ছি ভাই। ইউজুয়ালি কি হয় না, আমরা জানি লবণ মাত্রেই সেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয়, কিন্তু দুটো লবণ এমন তো জেনে রাখ যেগুলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এবার নেক্সট কি আছে দেখ, ক্যাথোডে জারণ ঘটে নাকি বিজারণ। এটা কি করে জানিস, ছেলেমেয়েরা এরকম ভাবে পেন নেয়, পেন নিয়ে এরকম এরকম টুক্কা খেলে। যদি পেনের এই সাইডটা পড়ে তাহলে জারণ ঘটে, এই সাইডটা যদি পড়ে তো বিজারণ ঘটে। আরে কি পড়াশোনা চলছে ভাই, কি পড়াশোনা চলছে, এটা আমি বুঝতে পারি না ব্যাপারটা। ধর অনেক দূরে একজন মাসি আছে, মাসি শুনলাম নাকি একজন বাচ্চা হয়েছে, তুই ঘরে বসে বসে ভাবছিস মাসিকে ছোট থেকেই ভাবতাম মাসির মেয়েই হবে, এদিকে মাসির ছেলে হয়েছে। ভাই মানে টুক্কা মারা যাবে না কোনোভাবেই, ফিজিক্যাল সায়েন্সে তো যাবেই না। খেয়াল করে দেখ একটুখানি, কি করে বুঝবো দেখ, আমরা বলতে চাইছি কাকে নিয়ে, ক্যাথোডকে নিয়ে। বল ক্যাথোডের দিকে কে যাবে, মনে রাখবি ক্যা ফর ক্যাটায়ন আর ক্যা ফর ক্যাথোড, তার মানে ক্যাটায়ন যাবে ক্যাথোডের দিকে। এবার তুই আমাকে একটা কথা বল, ক্যাটায়ন মানে তার চার্জ কি, পজিটিভ। ভাই পজিটিভ কার দিকে আকৃষ্ট হয়, নেগেটিভের দিকে আকৃষ্ট হয়। তার মানে তোকে যদি আমি জিজ্ঞাসা করি ক্যাথোডটা ধনাত্মক তড়িৎদ্বার না ঋণাত্মক তড়িৎদ্বার, তুই বলবি দাদা ক্যাথোডে যেহেতু ক্যাটায়ন যাচ্ছে, ক্যাটায়ন প্লাস, তাহলে ক্যাথোড মাইনাস হবে, ওই জন্য ক্যাটায়নের মতো করে ক্যাথোড বললাম, আরো মনে রাখলাম ক্যাথোড নেগেটিভ হয়। এবার মন দিয়ে শোন, এই যে ক্যাটায়ন আছে তার কাছে তো ইলেকট্রনের ঘাটতি আছে বলেই না পজিটিভ হয়েছে। এই ইলেকট্রন ঘাটতিযুক্ত ক্যাটায়ন ক্যাথোডের মধ্যে যাবে কেন, ধান্দা ছাড়া কি যাবে, যাবে না। তাহলে ও চাইছে কি, ধর আজকে Na প্লাস আছে, এ কেন ক্যাথোডে যাবে, ভাববে কি আমি ইলেকট্রন নেব, ভাই নেব। তার মানে ও ক্যাথোডের মধ্যে গিয়ে করেটা কি, একটা ইলেকট্রন নিয়ে সোডিয়াম হয়ে জমতে থাকে। এই যে ক্যাথোডের মধ্যে গিয়ে ইলেকট্রন নেয়, ইলেকট্রন নেওয়াটাকে কি প্রসেস বলে,
বিজারণ প্রসেস বলে। তাহলে ইলেকট্রন যদি নিয়ে থাকে তো বিজারণ হয়ে থাকে, তাহলে ক্যাথোডের মধ্যে কি ঘটে ভাই? বিজারণ ঘটে। লজিক্যালি মনে রাখতে হবে। নেক্সট, ব্লিস্টার কপার কাকে বলে? মনে রাখবে, যখন তোমাদের তামার বিশুদ্ধিকরণ পড়ানো হয়েছিল, ব্লিস্টার কপার পড়ানো হয়েছিল, খেয়াল করে দেখবে রাসায়নিক ভাবে প্রাপ্ত ওই অবিশুদ্ধ কপারটাকেই ব্লিস্টার কপার বলে, যাকে পরিশুদ্ধ করতে হবে। মাথায় রাখবি কথাটা। ব্লিস্টার কপারের মধ্যে 97 থেকে 98% মতো পিওর কপার থাকে। এই ব্লিস্টার কপারকে যদি তুই পরিশুদ্ধ ঠিক মতো করতে পারিস, একদম যদি ঝকাঝক করতে পারিস, তাহলে মাথায় রাখবি সেই ব্লিস্টার কপারটা 99.99% বিশুদ্ধ হয়ে যেতে পারে, এবং সেখান থেকে এত পার্সেন্ট পিওর একদম ঝকঝকে কপার পাওয়া যায় ভাই। এই ব্লিস্টার কপারের পরিশুদ্ধকরণের সময় তো অ্যানোড মাড পাওয়া যায়, যে অ্যানোড মাডের মধ্যে সোনার উপর প্ল্যাটিনামের মতো ধাতু পাওয়া যায়। এই প্রশ্নটা অ্যানোড মাড কার পরিশুদ্ধকরণ বা বিশুদ্ধিকরণের সাথে যুক্ত? তামার হবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এটা কি প্রশ্ন? অ্যামোনিয়া শুষ্ককরণে কি ব্যবহার করা হয়? ভাই সোজা সোজা প্রশ্ন করছে ভাই। অ্যামোনিয়া, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যামোনিয়া শুষ্ককরণে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, কেন গাঢ় সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টঅক্সাইড, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। যে কটা প্রশ্ন করাচ্ছি একটা প্রশ্নকেও ছেড়ে যাওয়া যাবে না, এইটুকু তোকে শুধু আমি বলে দিলাম। দেখ মন দিয়ে শোন। আজকে ইউজ কাকে করা হচ্ছে? ক্যালসিয়াম অক্সাইডকে। কেন? কারণ ক্যালসিয়াম অক্সাইড একটা ক্ষারকীয় অক্সাইড, আর এই যে অ্যামোনিয়া আর জল, এই যে মিশ্রণটা যায়, অ্যামোনিয়া জলীয় দ্রবণ, সেটাও একটা ক্ষারকীয় মিশ্রণ। এবার ক্ষারকীয় মিশ্রণ ক্ষারকীয় পদার্থের সঙ্গে নিশ্চয়ই বিক্রিয়া করবে না, সেই জন্যই ক্যালসিয়াম অক্সাইডটাকে ইউজ করা হয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আরো কে কে ময়দানের মধ্যে ছিল? গাঢ় সালফিউরিক অ্যাসিড, একটা খুব তীব্র জলাকর্ষী পদার্থ। আরো কে কে ময়দানে ছিল? ফসফরাস পেন্টঅক্সাইড। এটা যে একটা খুব ভালো জলাকর্ষী পদার্থ, তার প্রমাণ হিসেবে H2S এর যে যখন শুষ্ককরণ করা হয় তখন এই P2O5 কি ইউজ করা হয়, বুঝেই গেছিস তোরা। আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড। খেয়াল করে দেখ একটুখানি, তোরা প্রত্যেকে ছোটবেলা ডোরেমন দেখেছিস, দেখবি ওখানে একটা ফিমেল ক্যারেক্টার ছিল শিজুকা, এবং মেল ক্যারেক্টারের মধ্যে ছিল জিয়ান, সুনিও, ডেকি সুগি আর নোবেতা। খেয়াল করে দেখ, জিয়ান অনেক পাওয়ারফুল ছিল, সুনিওর কাছে তো ভাই প্রচুর টাকা ছিল, দেখি সুগে একদম চ্যাম্পিয়ন ছিল পড়াশোনায় তোদের মতো, কিন্তু তা সত্ত্বেও সিজুকা কাকে চুজ করেছিল? নোবেতাকে চুজ করেছিল ভাই। যদিও এটা ব্যাপার ডোরেমনের গ্যাজেট গুলোর জন্যই করেছিল, কাউকে বলবি না। যাই হোক, ব্যাপারটা কি বললাম, যে এদেরকে ছেড়ে গিয়ে কাকে করলো? নোবেতাকে করলো। এবার ব্যাপারটা বোঝ, এত বড় বড় চ্যাম্পিয়নকে ছেড়ে সিইও কে চুজ করা হলো, চ্যাম্পিয়ন গুলোর মধ্যে নিশ্চয়ই কোনো ফল্ট ছিল, আর এটার কাছে নিশ্চয়ই ডোরেমনের মতো কোনো সুপার পাওয়ার ছিল। চল সেই জিনিসটাকে একটুখানি আমরা জেনে নিই। মনে রাখবে, যখনই অ্যামোনিয়ার সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন হবে, সঙ্গে সঙ্গে এই বিক্রিয়া হয়ে গিয়ে অ্যামোনিয়াকে তুমি আর খুঁজে পাবে না, অ্যামোনিয়ার একটা সল্ট তৈরি হয়ে যাবে, কারণ এটা একটা অ্যাসিড আর অ্যামোনিয়া ক্ষারকীয় পদার্থ। সেই কারণে কি হবে? অ্যামোনিয়াম সালফেট লবণ তৈরি হবে, NH4 তুমি বলবে দাদা এটা সংকেত এরকম কেন? এই অ্যামোনিয়াম যে আয়নটা, যে মূলকটা আছে, সেটার যোজ্যতা 1 হয়, এই যে সালফেট মূলক আছে সেটার যোজ্যতা 2 হয়, সেই কারণে এরকম ভাবে ক্রস হয়ে যায়, NH4 এর তলায় 2 বসে, সালফেটের তলায় 1 বসে। এই হচ্ছে গল্প। ব্যালেন্স করে নে, ব্যালেন্স করে নে, ব্যালেন্স করে নে। খেয়াল কর, নাইট্রোজেনের সাথে 2, এখানে একটা 2 বসা হয়ে গেছে রে ভাই। 3 2 6, 4 2 8, 6 আর 2 8, হয়ে গেল তো রে ভাই। চল এদিকে দেখ, পরেরটা দেখ। এই যে অ্যামোনিয়ার সঙ্গে যখন ফসফরাস পেন্টঅক্সাইডের রিয়াকশন হবে, মনে রাখবে ফসফরাস পেন্টঅক্সাইড একটা আম্লিক অক্সাইড, জলের সঙ্গে যুক্ত অ্যাসিড তৈরি করে, তো জলটা দাও। যখনই রিয়াকশনটা করবে কি উৎপন্ন করবে? ফসফরাস পেন্টঅক্সাইড, তো ভাই অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন হবে, NH4 দাদা ফসফেটের যোজ্যতা কি 3 হয়? বললাম হ্যাঁ রে ভাই, PO4 3- হয়। এবার ব্যালেন্সটা করি, এ পুরো মতকা খেল ব্যালেন্স আছে। দাঁড়া, এই দেখ ফসফরাসে 2, তো আগে এখানে একটা 2 বসা, ফসফরাস 2 হয়ে গেল। নাইট্রোজেন কত হয়ে গেল? 3 2 6টা হয়ে গেল, নাইট্রোজেনের আগে 6 বসিয়ে দিলাম। ওকে, এবার দেখ হাইড্রোজেন কাউন্ট কর, হাইড্রোজেন 3 6 18, 18 আর 2 20, এখানে কটা হাইড্রোজেন আছে? 4 2 4 3 12 আর 2 24টা আছে, তাই তো? আচ্ছা, এবার একটা জিনিস মন দিয়ে দেখো এখানটা, তাহলে মানে এটাকে যদি ব্যালেন্স করতে হয়, তাহলে এখানটায় আমাকে বসিয়ে দিতে হবে একটা 3। তাহলে দেখ তো একটুখানি মিললো কিনা।
3 6 18, 18 আর এখান দিয়ে হচ্ছে তোমার 3 2 6, 18 আর 6 হচ্ছে 24, এখানে 3 4 12, 12 দিয়ে 24, হ্যাঁ মিলে গেছে। চল এইবার একটুখানি মন দিয়ে শোন, পরেরটা যেটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন। এটা তো ভাই একদম জেনে রাখতে হবে, 8টা অ্যামোনিয়া নিতে হয়, তার সঙ্গে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড মিশিয়ে দিলে একটা জুতো যৌগ তৈরি করে, ক্যালসিয়াম ক্লোরাইড .8NH3। জুতো যৌগ মানে কি, কোনো পরিবর্তন হবে না, জাস্ট জুড়ে যাবে এরা একে অপরের সাথে, দেখ সিম্পল জুড়ে গেছে। তার মানে তুই দেখতে পাচ্ছিস তিনটেই কেসে অ্যামোনিয়ার সাথে এদের রিয়াকশন হয়ে যাচ্ছে, আর রিয়াকশন হয়ে যাচ্ছে বলেই কিন্তু এদেরকে শুষ্ককরণের কাজে ইউজ করা যাবে না। ঠিক আছে, চল দেখা যাক পরেরটা কি প্রশ্ন দিয়েছে। এটা লাস্ট প্রশ্ন ভাই, নিউক্লিয় বিভাজনে উৎপন্ন বিপুল পরিমাণ শক্তির উৎস কি? ভিভিআই কোয়েশ্চেন ভাই। এরপরে যে সুপার মকটা করাবো সেখানে একটা প্রশ্ন দেবো, নিউক্লিয় বিভাজনকে শৃঙ্খল বিক্রিয়া বলা হয় কেন, তার সাথে দেবো অনেক রকমের প্রশ্ন আছে ভাই, কাঁপিয়ে দেবো ভাই। এই যে 1 মাস যে সুপার মক চালাবো না, ধামাকা মক, ধামাকাই করে দেবো। সেকেন্ড সামেটিভে হেন কোনো প্রশ্ন থাকবে না যেটা আমি করাবো না, চ্যালেঞ্জ আমার, চ্যালেঞ্জ। আর সেকেন্ড সামেটিভের পরে যে ধামাকা করবো রে, ইউটিউবে তো প্রবলেম সলভিং চলতে থাকবে, ইউটিউবে আমি শর্ট কোয়েশ্চেন সিরিজ আনবো 36 মার্কসের, কিন্তু তার পাশাপাশি ওই যে জিনিসটা যদি আমি শুরু করতে পারি, যদি তোদের সেই ব্যাপারটা থাকে যে না দাদা শুরু করো, যদি শুরু করতে পারি কাঁপিয়ে দেবো 100-150 জন ভর্তি হয়ে যা, আমি দেখবি রেজাল্ট কোথায় নিয়ে চলে যাবো, শুধু দেখতে থাকবি, শুধু ভরসা রাখবি আমার উপর। 23টা 100 পাইছি ভাই, পরের বছরে যখন আরো যখন 20-40টা বেড়ে যাবে না, তখন নামটা আমারই হবে, আমি ভালো করে জানি বিষয়টা। তোদের সব ছবি লাগাবো রে, তুই শুধু একবার দেখ বিষয়টা কি করব, প্ল্যান আছে অনেক, দেখা যাক কতটা কি হয়। নিউক্লিয় বিভাজন উৎপন্ন বিপুল পরিমাণ শক্তির উৎস কি? খেয়াল করো, নিউক্লিয় বিভাজনটা কি? এই যে ধর ইউরেনিয়াম, একটু বেশি ইউরেনিয়াম করে দিয়েছি, এই যে ধর ইউরেনিয়াম আছে, ইউরেনিয়াম 235, 92, এগুলো একটু খেয়াল রাখিস ভাই। এটাকে একটা ধীরগতি সম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করতে হয়, নিউট্রন 10। এই যে ধীরগতি সম্পন্ন নিউট্রন দিয়ে যখনই আঘাত করলাম, ইউরেনিয়াম 236, 92 হয়ে গেল। দেখ ওপরে একটা 235 জুড়ে চলে গেল, 236 হয়েছে। এইবার এটা বিয়োজিত হয়। মনে রাখবে নিউক্লিয় বিভাজন মানে কি, যে প্রক্রিয়ায় একটা ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে কয়েকটি হালকা ভরের নিউক্লিয়াস, নিউট্রন জাতীয় কয়েকটি ক্ষুদ্র কণা এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এই একটা নিউট্রন আঘাত করে কিন্তু উৎপন্ন হয় 3টে নিউট্রন, ওই 3টে নিউট্রন আবার 3টে নিউক্লিয়াসকে গিয়ে আঘাত করে, প্রত্যেকটা থেকে উৎপন্ন হয় 3টে করে। এই জন্য নিউক্লিয় বিভাজনকে শৃঙ্খল বিক্রিয়া বলা হয়, চেনের মতো চলতেই থাকে। এবার খেয়াল কর কি কি উৎপন্ন হয়, বেরিয়াম উৎপন্ন হয়, ক্রিপ্টন উৎপন্ন হয়, 3টে নিউট্রন উৎপন্ন হয় এবং তার সাথে প্রচুর পরিমাণে এনার্জি উৎপন্ন হয়। খেয়াল করবি এখানে ভালো করে, ক্রিপ্টন 36, 92, এইটা হচ্ছে 141, এর নিচেরটা ধর তুই ভুলে গেছিস, আমি ভুলিনি কিন্তু, আমি জানি কি হবে, কিন্তু তাও দেখ বলছি। এই ধর 36 আছে, এখানে তো 92 আছে, এই টোটালটাই 92টাই এখানটায় যাবে। এখানে তো নিউট্রনের তলায় 0 দেখতে পাচ্ছিস, তার মানে এখানটাতে কি হবে, 92 মাইনাস 36, চল কর 6, তাহলে এখানে 6 হয়ে যাবে, 12 2 হাতে 1, 4 আর 5 9, 56 হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলি, একটা ভুলে গেলেও চাপ নেই, বের করে নেওয়া যাবে। ওপরেরটাও গুনে দেখ, 141, 92, আর এখানটা 3টে 1 আছে, মানে 3 যোগ করে দেখ, 236 আসবে। ঠিক আছে, চলো এবার মাথায় রাখবে যে এই নিউক্লিয় বিভাজনে উৎপন্ন বিপুল পরিমাণ শক্তির উৎস কি, তার একটাই উত্তর আমি দেবো, বাপ হতা হ্যায়। এর আরো একটা প্রসেস শেখাবো আস্তে আস্তে সব। বাপ হতা হ্যায় কেন বললাম, এই যে ধীরগতি সম্পন্ন নিউট্রন এবং এই যে ইউরেনিয়াম, মানে এই যে রিঅ্যাক্ট্যান্টস গুলো ছিল, এই যে বিক্রিয়ক গুলো ছিল, এদের মোট ভর এই বিক্রিয়াজাত পদার্থ এবং এই উৎপন্ন নিউট্রনের মোট ভরের থেকে বেশি হয়। মানে যে বাবা ছিল তার মোট ভর সব সময় বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু যে উৎপন্ন হলো তাদের থেকে। এই যে ভর পার্থক্যটা হলো, চিন্তা করে দেখ, এটাই তো বিয়োজিত হয়েছে, তার মানে এর ভরটা তো পুরোটা যাওয়ার কথা, কিন্তু পুরোটা যাচ্ছে না, এর ভর যা ছিল কিছুটা কমে যাচ্ছে এই জায়গাতে। এই যে যতটা ভর কমলো, বিজ্ঞানী আইনস্টাইন কি বলেছেন, ভর আর শক্তিকে তুই নিজে থেকে তৈরি করতে পারবি না, ওরা শুধু এক রূপ থেকে আরেক রূপের মধ্যে স্থানান্তরিত হয়ে যেতে থাকবে, তুই ধ্বংসও করতে পারবি না। এই যে যতটা ভর কমে গেল, সেই ভরটাই আইনস্টাইনের E = ∇m × c² সমীকরণ অনুযায়ী
শক্তিতে রূপান্তরিত হয়, যেখানে ডেল এমটা হচ্ছে এই ভর পার্থক্য আর সি স্কোয়ারটা হচ্ছে আলোর গতিবেগের স্কোয়ার। তাহলে এখান থেকে তুই ই এর ভ্যালুটা বের করে নিতে পারবি, সেই ই এর ভ্যালুটাই হচ্ছে ওই ই এর ভ্যালুটা, যেটা নিউক্লিয় বিভাজন উৎপন্ন বিপুল পরিমাণ শক্তি। এই তো হয়ে গেল। আচ্ছা, কি বলে দিয়েছে, একটি তেজস্ক্রিয় আইসোটোপের নাম লেখো যা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। কোবাল্ট 60। ঠিক আছে, চলো তাহলে মোটামুটি আজকের প্রত্যেকটা প্রশ্ন ফিনিশ হয়ে গেল ভাই, প্রত্যেকটা প্রশ্ন ফিনিশ হয়ে গেল। এবং এইভাবেই আমরা কিন্তু সুপার ধামাকা মক কন্টিনিউ করবো। আজকে এটা 2 নম্বর মক ছিল, আমি চেষ্টা করব অন্তত 15 থেকে 16 খানা এরকম মক আনার, পুরো একদম জল করে দেবো, জল জল মানে জল। আমি তোকে কথা দিয়ে বলতে পারি, তুই সে আমার ভরসা রাখ আমার উপর। আমি যদি মাধ্যমিকে কাঁপিয়ে না দিয়েছি, আমি ওরকম চিল্লাবো না যে আমি ইউটিউবের বাপ ইউটিউবের বাপ ইউটিউবের বাপ, ওরকম ভাবে চিল্লাবো না। কিন্তু আমি তোকে কথা দিতে পারি যে আমি যা বলবো তার বাইরে কিছু আসবে না। আমি ফাঁকা আওয়াজ দিই না ভাই। ওই ইউটিউবের বোর্ডের সামনে এসে হাউ হাউ করে গাও গাও করে চিল্লালাম, ওরকম ভাবে পড়াশোনা হয় না। আর এমনি শুধু সবসময় হ্যাঁ হ্যাঁ করে চেঁচিয়ে চেঁচিয়ে কিছু হবে না ভাই। আমি তোকে কথা দিতে পারি, তুই ভরসা রাখ আমার উপর। আমি যদি না করি তারপরে তুই দেখে নিবি, যেদিন ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা দিয়ে বেরোবি সেদিন এইটুকুই বলবি যে ভাগ্যিস ওই চ্যানেলটা আমি খুঁজে পেয়েছিলাম। সাবস্ক্রাইবটা কর, ডায়লগ দিলাম একটা, সাবস্ক্রাইব করেনি এখনো, লাইকটা কর লাইক কর লাইক কর। চল মোটামুটি তাহলে আজকে সবকিছু শেষ। এবার প্রত্যেকে বাড়িতে ভালো করে এই প্রশ্নগুলোকে পড়। 2টো সুপার মক যারা দেখিস না আগেরটা দেখে নে ভাই, 15 মিনিট ধামাকাগুলো নিয়ে আসবো তোদের জন্য, সেগুলো দেখিস। আর আগের বছরে পুরো একদম প্লেলিস্ট তৈরি করা আছে শর্ট কোশ্চেনে, যদি চাস ওগুলোকেও দেখতে পারিস, তবে পুরোটা পড়ে নেওয়ার পর দেখিস, কারণ ওটা ফুল সিলেবাসের উপর আছে। ঠিক আছে, জৈব রসায়নের ওয়ান শট করা আছে, যদি ওটা একদম ফার্স্ট ভিডিও আমার চ্যানেলের। চলো তড়িৎ আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও। অজৈব রসায়ন করে দেওয়া আছে, অ্যামোনিয়া পার্টটা। তাপ করে দেওয়া আছে, ধাতুবিদ্যা করে দেওয়া আছে। ধাতুবিদ্যাটা দেখিস ভাই, 1 ঘন্টায় পুরো ধাতুবিদ্যা শেষ করে দিয়েছি, তাপ 1 ঘন্টায় শেষ করে দিয়েছি। এবার আর কি কি করে দেওয়া আছে, আর তোর ওদিক থেকে আর মনে হয় আর কোন পার্ট একটা কি একটা পার্ট করে দিই, ও আলো করে দিয়েছি, আলোর ফার্স্ট পার্ট করে দিয়েছি। দেখবি আমি প্রত্যেকটা জিনিস নিচে নিচে এরকম এরকম করে কমেন্টের মধ্যে পিন করে দেবো। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই। সবাই বাড়িতে ভালো করে পড়, ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করে দে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দে ভাই, ভিউজ কম আসছে ভাই, একটু করে দে। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, টাটা। আর ওটা নিয়ে ভেবে দেখিস, হোয়াটসঅ্যাপ গ্রুপ নিচে দেওয়া আছে, যদি চাস জয়েন হয়ে যাস। টাটা।